অনুপমের রুমমেট তহিদ আর দীপু কোচিং শেষ করে আপন মনে গল্পে বাসায় ফিরছিল। অনুপমের নতুন ফ্ল্যাটে মেইন দরজার সামনে মাধুকে ওইভাবে পড়ে থাকতে দেখে ওরা এগিয়ে গেল। মাধুকে নিচু কণ্ঠে বার কয়েক ডাকলো, বৌদি কি হয়েছে? মাধুর কোনো হেলদোল নেই। সারা শব্দ না পেয়ে ওরা ভয় পায়। তাড়াহুড়ো করে পকেট থেকে ফোন বের করে অনুপমকে সংক্ষেপে মাধুর বর্তমান অবস্থা জানালো। অনুপম বেসামাল হয়ে পড়ে। অজানা ভয়ে শিরদাঁড়া বয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ফোন রেখে ছেলে দুটোর ওভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারল না। পাশের ফ্ল্যাটে দুজন মহিলা সাহায্যে মধুকে গাড়িতে তুলে নিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। একজন মহিলা মধুর হাত পা ঘষে দিচ্ছে, আর একজন চোখে জল মুখে জলের ছিটা দিয়ে মাধুকে মৃদু কণ্ঠে ডাকছে। ধীরে ধীরে মাধুর জ্ঞান ফিরতে আবারও পেটের চিরে বিরে ব্যথা ফিরে এলো। মাধু পেট চেপে ধরে শব্দ করে কান্না করছে। বাচ্চার মাথা দেখা যাচ্ছে, একবার উকি দিচ্ছে আর একবার ডুবে যাচ্ছে। তীব্র ব্যথায় মাধুর সুন্দর মুখখানা শুকিয়ে লাল হয়ে মুখ দিয়ে গোঙানির শব্দ শোনা যাচ্ছে। এ যাবৎ কাল পর্যন্ত ছোট বড় যত ব্যথা পেয়েছে মধু, মাতৃত্বের ব্যথা সব ব্যথার ঊর্ধ্বে। মাধুর মনে হচ্ছে এরকম মরণ যন্ত্রণা ঢের ভালো। হাসপাতালে ওটিতে নিতে নিতে মাধুর বাচ্চা নর্মালে হয়ে গেল। বাচ্চার মাথা পুরোপুরি বেরিয়ে গেছে। নার্সরা দিশা না পেয়ে একটা রুমে নিয়ে নর্মাল ডেলিভারি করে ফেললো। বাচ্চার কান্নার শব্দে চারপাশ মুখরিত। তারপর নার্স বাচ্চার পিঠে আলতো হাতে থাপ্পড় দিল। বাবুটা তারস্বরে আরও বেশি শব্দ করে কেঁদে উঠল। তারপর মাধুর বুকের উপর বাবুকে শুইয়ে দিল। মায়ের বুকের উপর ওম পেয়ে বাবুর কান্না ধীরে ধীরে থেমে গেল। ক্লান্তিতে মাধুর ঘুমে দু চোখ বুজে এলো। অনুপম খবর পেয়ে ছুটতে এলো। ছেলেটা ঘেমে নেমে একাকার অবস্থা, হাঁটু দুটোর উপর হাত দুটো রেখে হাঁপাচ্ছে। নার্স বলল, আপনি পেশেন্টের কি হন? আমার ওয়াইফ। আপনার ছেলেবাবু হয়েছে? খুশিতে অনুপমের চোখের কোণে জল জমেছে। মুখে হাসি টেনে মাধুর মাথায় মুখে হাত বুলিয়ে দিল। নার্সকে বলল, বাবুকে কোলে নিব। এখন না, বাবুর মায়ের বুকের ওম নিচ্ছে, থাকুক আর একটু মায়ের বুকে। মাধুর হাতে স্যালাইন চলছে। অনুপমের মা ছেলের পাশে অনেকক্ষণ একইভাবে বসে রইল। মহিলা দুজন অনুপমকে বলে বাসায় চলে গেছে। ছেলে দুটো একগাদা ফল, কলা, রুটি কিনে নিয়ে এলো। দরজায় দাঁড়িয়ে বলল, দাদা আসবো? আয় আয়, ভেতরে আয়। ওরা এসে ফলমূল বাসার চাবি অনুপমের হাতে দিয়ে চলে গেল। অনুপম পিছু ডেকে বলল, ভাই কত খরচ হয়েছে? আমি তো জানি না, এই মুহূর্তে এত টাকা আমার কাছে নেই। তোদের টাকাটা আমি বাসায় গিয়ে পরিশোধ করে দেবো, কেমন? ওরা লজ্জা পেল, বললো, আচ্ছা তোমার যখন খুশি তুমি তখন দিয়ে দিও। মাধুর বাবা মা বড়দি অনুপমের বাবা খবর পেয়ে রওনা দিয়েছে। নার্সকে এসে বাবুকে বেশ কায়দা করে ধরে মায়ের বুকে শাল দুধ খাইয়ে দিল। অনুপমকে বলল, আজ বিকেলে নিয়ে যেতে পারবেন? বাচ্চা মা দুজনে সুস্থ আছে, তবে অনেক আগে মল ভেঙে গিয়েছে, আর দেরি করে হেলে হয়তো নর্মাল হওয়ার কোনো চান্সই থাকলো না। অনুপম স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাধুর স্যালাইন শেষে অনুপমের মাধুকে ধরে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিল। মাধুর এলোমেলো চুলগুলো হাত খোপা করে দিল। তারপর বাবুকে নিজের কোলে তুলে দুজনে কপালে চুমু খেয়ে বলল, একটু রুটি কলা খেয়ে নাও। মাধু মলিন হেসে বলল, আপনি খুশি তো? আমাকে খুশি করতে গিয়ে তুমি কত কষ্ট সহ্য করলে। আমি খুব সরি মধুসোনা। মাধু অনুপমায় হাত মাখা নিজের গালে রেখে বলল, মন খারাপ করবেন না, বাবুটা আর একটু বড় হোক, তখন আমরা আবার বাবু নেব, কেমন? তখন মেয়েবাবু হয়ে দেখেন। অনুপম হেসে বলল, একটাতে শখ মেটেনি তোমার? না মানে আপনার তো মেয়েবাবু পছন্দ। অনুপম মাধুর মাথায় চুলগুলো এলোমেলো করে দিয়ে নাক টেনে বলল, ধুর বোকা, আমি তো এমনি মজা করছিলাম। ছেলে হোক আর মেয়ে হোক আমার বাচ্চা, মেলে হলো আমার বাচ্চা। একটার আগে পেলে পুষে বড় করো। মাধু মিষ্টি করে একটু খানি হাসলো। বাবুর মুখের দিকে তাকিয়ে নতুন এক সুখ সুখ অনুভূতির সাথে পরিচিত হলো মাধু। মনটা আত্মতৃপ্তিতে ভরে গেল। এই পুতুল পুতুল ছেলেটা মাধুর, ইস, ভাবতেই কত একরাশ আনন্দ হচ্ছে। অনুপম মাধুকে নিয়ে নিজের ফ্ল্যাটে উঠল। ঝর্ণারানী সবাই রাতের ট্রেনে চলে এলো। ঝর্ণারানী এসে স্নান সেরে নাতিকে কোলে তুলে নিল। বড়দি রাতের রান্না চাপাতে গেল। রাতে প্রদীপ জেলে সর্ষের তেল গরম করে নাতি সারা শরীরে মালিশ করে দিল। গ্রামের মানুষ বাচ্চা হলে বাচ্চাকে 1 মাস না গেলে ধরে না, এক ঘরে থাকে না। ঝর্ণারানী সেই প্রচলিত নিয়মের বাইরে না। মাধুকে বলল, 1 মাস অন্য ঘরে আর যাবি না, এই ঘরে থাকবি। অনুপম বলল, মা এসব কুসংস্কার আমি মানি না। মধু সারা বাসা ঘুরে বেড়াবে, ওর যা খুশি তাই করবে, আপনি প্লিজ বাধা দিবেন না। সেখানে স্বয়ং জামাই মানে না, সেখানে আর কিছু বলার থাকে না। রাতে অনুপমের লাশ লজ্জার মাথা খেয়ে বড়দিদিকে বলল, মধু বরং আমার সাথে ঘুমাক। বড়দি মুখ টেপে হেসে বলল, একটু ধৈর্য ধরো ভাই, এত তাড়া কিসে? না মানে মধুর খুব হাত পা চাবায়, টিপে না দিলে একদম ঘুমাতে পারে না। তার জন্য আমরা আছি তো ভাই। এই 1 মাস তুমি তো বউকে কাছে পাবে না।
না থাকবে মধুর সাথে। অনুপম অবাক হয়ে বলল, কেন? আমার বউ আমি নিয়ে ঘুমাতে পারবো না? কোন আইনে লেখা আছে বাচ্চা হলে বউকে তার মায়ের সাথে ঘুমাতে হয়? এই নিয়ম আমি মানি না। বড়দিদি খুব মজা পেল, বলল, না মানে আমরা দুদিন থেকেই মাধুকে নিয়ে চলে যাব। অনুপম আঁতকে উঠল, বলল, অসম্ভব, আমার বউ বাচ্চা আমি দেব না। তা বললে তো হবে না ভাই, তখন তো তুমিই বলেছিলে। তখন তো তোমার তো কথার কথা বলেছিলাম। বড়দি শব্দ করে হেসে বলল, ইস কি প্রেম রে বাবা। শোনো, বউকে যেতে দাও, আর না দাও রাতে বউ পাবে না। কারণ মধু তো ঘুম কাতরে, ও একবার ঘুমালে বাচ্চা সারা রাত খিদেই কান্না করলে ঠিক পাবে না। মা একটু পর পর ওকে ডেকে ডেকে ব্রেস্ট ফিডিং করিয়ে দিবে। তাছাড়া অনেক মেইলি ব্যাপার আছে, ও তুমি বুঝবে না। অনুপমের খুব মন খারাপ হলো। একটা কোনো কথা হলো না। অনুপম বিড়বিড় করে বলল, বউ আমার বাচ্চা আমার, অথচ আমি নাকি 1 মাস ওদের সাথে ঘুমাতে পারবো না। ধ্যাত, ভাল লাগে না। বাবুটা দিনভর পড়ে পড়ে ঘুমালেও রাতে শুরু হয় কান্নাকাটি। রাত 1টা 1:30 পর্যন্ত তাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করা লাগে। একটু বসলেই কেঁদে কেটে অস্থির। মাঝে মাঝে মধুর এত বিরক্ত লাগে, প্রায় সময় মায়ের কাছে থাকে। তারপরও রাত জাগলে মধুর মাথা গরম হয়ে যায়, মন মেজাজ খিটখিটি হয়ে যায়। ঝর্ণা রানী মেয়ের চোখ রাঙিয়ে দেয়, বলে, তুই তাও সুখেই আছিস, আমি আছি, অনুপম আছে, আর আমাদের বেলায় সাথে কেউ থাকতো না। অসুস্থ শরীরে সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে একা একা পড়ে থাকতাম। বৃহস্পতিবার অফিস ছুটির পর অনুপম বাসায় না ঢুকে সরাসরি ছাদে গেল। মাধু একা একা বাবুর শুকনো কাপড় তুলছিল। অনুপম আচমকা পেছন থেকে মাধুকে শক্ত করে জড়িয়ে দিল। মাধু ভয়ে এক চিৎকার দিয়ে অনুপম তাড়াহুড়ো করে মুখ চেপে ধরল। অনুপম বিষণ্ণ গলা বলল, আজকাল আমার স্পর্শ চেনো না তুমি? এভাবে জড়িয়ে ধরলে ভয় পাবো না? তোমার মা কবে যাবে মধু? এ আবার কেমন কথা? তো আর কি বলবো, নিজের বাসায় নিজের বউয়ের সাথে আজ 18 দিন যাবৎ রাতে যোগাযোগ বিচ্ছিন্ন। তোমাকে ছেড়ে থাকতে আমার একটুও ভালো লাগে না। বলি, তুমি রাতের বেলাও তো একটু চুপি চুপি আমার ঘরে আসতে পারো। কিভাবে আসবো? আপনার গুণধর ছেলে তো গভীর রাত জেগে গোটা বিল্ডিং পাহারা দেয়, মা জেগে থাকে। মায়ের সামনে দিয়ে আপনার ঘরে যেতে লজ্জা করে না বসি? ইস আমার লজ্জাবতী লাজুকতা। আজকাল আমি যে তুমি বিহীন একদম ঘুমাতে পারছি না, সে খবর কি তুমি রাখো? অনুপম মধুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ রাতে হবে নাকি একবার? ধুর ধুর, সরুন তো আপনি। অনুপম ব্যাকুল হয়ে বলল, আজ রাতে তোমাকে একবার আসতে হবে, না হয় আমি তোমার রুমে চলে যাব। এটা কোনো জীবন হলো? মধু লজ্জায় গুটিয়ে গেল। এই মানুষটা আজকাল কিছুই মুখে আটকায় না, দিনকে দিন কেমন বেহায়া হয়ে যাচ্ছে। মাধু কাপড় চোপড় নিয়ে নেমে যেতে লাগলো। অনুপম পদ আটকালো, চোখে চোখ রাখলো। মধু তিত্তির করে কাঁপছে। অনুপম কি মনে করে মধুর ঠোঁটে ঠোঁট রাখলো। মধু ছটপটে উঠলো, সরে যেতে চাইলো। অনুপম আর একটু নিবিড়ভাবে নিজের কাছে টেনে নিল। এভাবে কতক্ষণ কাটলো কেন জানে। অনুপমের হাত আলগা হতেই মধু চলে যেতে নিল। অনুপম পেছন থেকে মধু শাড়ির আঁচল টেনে ধরল। তারপর সময় লাগিয়ে নিজের মুখটা আঁচল দিয়ে মুছে নিয়ে মাধুকে ছেড়ে দিল। মাধু লাজুক হেসে চলে গেল। অনুপম মাথা চুলকে কতক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলো। ফুলের রেণুতে হাত বুলিয়ে দিল। তারপর সেও নিচে নেমে গেল। মা যতদিন কাছে ছিল মধু একদম বুঝে নেই। ছোট বাচ্চা একা একা পালা কি যে এত কষ্টকর। বাসায় থাকলে অনুপম হাতে হাতে মধুর সব কাজ করে দেয়। সে অফিসে গেলেই মধু খুব অসহায় বোধ করে। বাবুকে একা রেখে বাথরুমেও যেতে পারে না, কোনো কাজ ঠিকভাবে করতে পারে না। খেতে বসলে বাবু পটি করে দেয়। মধু জাস্ট পাগল পাগল হয়ে গেছে। এই নিয়ে প্রায় অনুপমের সাথে ঝগড়া লাগে, যদিও সবসময় ঝগড়াঝাটি মধু একাই করে। অনুপম মাধুর সব অভিযোগ মন দিয়ে শোনে, তারপর গভীরভাবে মাধুকে বুকে টেনে নেয়। যতক্ষণ না মাধুর রাগ পড়ে ওভাবেই জাপটে ধরে রাখে। ওদের দিনগুলো দুষ্টু মিষ্টি ভালোবাসায় কেটে যাচ্ছিল। অনুপম প্রায় ছুটি পেলে গ্রামের বাড়িতে ঘুরে আসে। মধু সবার জন্য অনেক কিছু কিনে অনুপমের সাথে দিয়ে দেয়। এবার নাকি রেণুবালা অনুপমের সাথে ঢাকা আসছে। শাশুড়ি এই প্রথম আসবে। মাধু বাবুকে আন্টির কাছে রেখে এসে রান্না করছে। রান্নার ফাঁকে ফাঁকে ঘরটা গুছিয়ে ফেললো। কলিং বেল বাজছে, তারা বোধহয় এসে পড়ছে। মাধু দরজা খুলে দিল। শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলো। মাধুকে দেখে রেণুবালা চোখ মুখ কুঁচকে ফেললো, বলল, আমার নাতি কোথায়? মাধু শাশুড়ির চাউনি দেখে কুণ্ঠিত বোধ করলো, মুখে হাসি টেনে বলল, আন্টির কাছে আছে, আমি নিয়ে আসছি। মাধু চলে যেতে রানুবালা অনুপমকে বলল, এ কেমন কথা খোকা? বলি, তোর বউয়ের বুদ্ধিশুদ্ধি এখনো হলো না? অতটুকু বাচ্চাকে কেউ আরেক বাড়িতে দিয়ে দেয়, যদি বদনজরে লেগে যায়। আরে কিচ্ছু হবে না, আন্টি খুব ভালো মানুষ। ভালো হলেই ভালো। রেণুবালা পুরো ভাষা ঘুরে ঘুরে দেখলো। এত জিনিসপত্র দেখে ভেতরে ভেতরে জ্বলে গেল। মধু বাবুকে এনে মায়ের কোলে তুলে দিল। রেণুবালা কোলে নিয়ে নাতির কপালে চুমু খেলো, খুশি মনে বলল, এ একদম আমার বড় খোকার মতো হয়েছে। মাধুকে বলল, এত বাড়তি জিনিসপত্র কিনে শুধু শুধু এত টাকা নষ্ট করছো কেন বৌমা? আমার ছেলের কষ্টের রোজগার একটু হিসাব করে চলতে শেখো। মাধু বুঝতেই পারলো না বাড়তি কী এমন জিনিস কেনা হয়েছে, তবে মুখে কিছু বলার সাহস পেল না। বলল, মা, হাত মুখ ধুয়ে খেয়ে নিবেন, চলুন। মাছের বড় মাথা, মুরগির রান রেণুবালার পাতে তুলে দিল মাধু।
রেণুবালা খুব তৃপ্তি করে খাচ্ছে। হঠাৎ অনুপম মাধুকে নিজের থালা থেকে তুলে জোর করে খাইয়ে দেওয়ার দৃশ্যটা দেখে রেণুবালার মনটা তিক্ততায় ভরে গেল। দুজনে আধিক্যতা দেখে রাগে শরীর চিরবিরিয়ে উঠল। খাওয়ার রুচি চলে গেল। শুকনো কণ্ঠে বলল, এভাবে খাইয়ে দিলে নিজের পেট ভরে নাকি? তুই খেয়ে নে, বড় বৌমা পরেক্ষণে খাবে। একদম খেতে চায় না মা, তোমার বৌমা না খেতে খেতে শরীরের অবস্থা কি করছে। মাধু হা করো তো, শাশুড়ির সামনে এভাবে খেতে মধুর লজ্জা লাগছে। এই ঘাটতারা ছেলেটাকে সে কথা যে বুঝতো তো। বিয়ের এতগুলো বছরে অনুপম বাবা এভাবে রেণুবালাকে সাথে নিয়ে খায়নি। নিজের অপ্রাপ্তিগুলো একে একে চোখের পাতার সামনে ভেসে উঠতে মনটা বিষণ্ণতায় ভরে গেল। অনুপম খেয়ে দিয়ে সবার এঁটো থালা বাসন চট করে গুছিয়ে ফেলল। মাধু সোফায় বসে বাবুকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে। রেণুবালা ছি ছি করে উঠল, বলল, এসব কি বড় খোকা, আর কত অধঃপতন দেখবো এই চোখে? ব্যাটা ছেলে হয়ে তুই এগুলো করছিস? অনুপম থালা বাসন মাজতে মাজতে বলল, মা তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, এগুলো তোমাকে দেখতে হবে না। বাবুর ঠান্ডা লাগবে এই ভয়ে আমি যতক্ষণ বাসায় থাকি মাধুকে আমি জলের কোনো কাজ করতে দেই না। মাধু এটুকু ডিজার্ভ করে মা। রেণুবালা মাধুর পাশে গিয়ে বলল, চাপা কণ্ঠে বলল, আমার ছেলেটাকে ভালোই বশ করছো। এই দিনও দেখার বাকি ছিল আমার। তোমাকে বাচ্চা নিতে কে বলেছে? একটা বাচ্চা পালতে গিয়ে আমার ছেলেটার পুরো নাজেহাল অবস্থা করে ফেলেছো। আর আমার 4-5টা বাচ্চা নিয়ে সংসারের সব কাজ নিজে হাতে করেছি। আমাদের সময় বাচ্চা নিয়ে এত ঢং করার সময় ছিল না বাপু। রাতে মাধু বাবুকে ঘুম পাড়িয়ে উঠে বসতে অনুপম এক হাত দিয়ে নিজের কাছে টেনে নিল মাধুকে। মাধু আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে আবেশে দু চোখ বুজে ফেলল অনুপম। মাধু মালিন কণ্ঠে বলল, মা যতদিন থাকবে তুমি আর একটা কাজও করবে না, কষ্ট হলে আমি করে নেব, কেমন? অনুপম মাধুকে নিজের দিকে ঘুরিয়ে গালে হাত রেখে বলল, কেন, মা তোমাকে কিছু বলেছে? না, বলতে কতক্ষণ। বোকার মতো কথা বলো না মাধু, মায়ের ভয়ে আমি তোমাকে হেল্প করবো না? মা সেকালে মানুষ। যাই হোক, তার কথা ধরে কষ্ট পাওয়ার কিছু নেই। তাছাড়া আমি অফিস চলে গেলে সব কাজ এক হাতে তো তোমাকেই করতে হয়। মাধু অনুপমের বুকে মাথা রেখে হু হা করে গেল। আজ সারাদিন খুব ধকল গেছে। ক্লান্তিতে পুরো শরীর ম্যাচ ম্যাচ করছে। ঘুমে দু চোখ বুজে আসলো। ছেলে অফিসে চলে গেছে, অথচ বউয়ের এখনও ঘুম থেকে ওঠার নাম নেই। সে বাবুকে বুকের মাঝে নিয়ে কি আরামে ঘুমাচ্ছে। রেণুবালা সহ্য হলো না। মাধুর ঘরে এসে চিৎকার করে মাধুকে ডাকলো। কাঁচা ঘুম ভাঙিয়ে মাধু ধরপড়িয়ে উঠে বসলো। পুরো মাথা ফাঁকা। মাধু ঘুম ঘুম চোখে শাশুড়ির রক্তলাল চোখে পানে তাকালো। আতকে উঠে বলল, কি হয়েছে মা? কি হয়নি তাই বলো, আমার ছেলেটাকে তো ঘোড়া বানিয়ে রেখেছ। বলি, তুমি কোন নবাবের বেটি গো, যে এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাও? ছেলেটা বাসি মুখে সকাল সকাল বেড়েছে। আসলে মা, ছেলেটা রাতে এত জ্বালায়, তারপর একটু পরপর উঠে ব্রেস্ট ফিডিং করানো লাগে। আমাকে কোনো অজুহাত দেখিও না বৌমা, ভুলে যেও না, আমরাও বাচ্চা ছেলেপুলে বড় করে তবেই এই পর্যন্ত এসেছি। নাতিকে আমি দেখতেছি। অভি দাদুভাই, আসো আমার কাছে। অভি কোল বাঁচে না, হাসি মুখে রেণুবালা কোলে গেল। মাধু সকালের বাসি কাজকর্ম সেরে শাশুড়িকে কলা, রুটি, ডিম সিদ্ধ দিল। শাশুড়ি শুকনো মুখে খেতে খেতে বলল, তোমার এখানে তো সারা জীবন পড়ে থাকবো না আমি, ডাক্তার দেখিয়ে চলে যাব। বলি যে 2 দিন আছি, আমার পাতে গরম গরম লুচি আর ডাল দিও বড় বৌমা। এসব স্বাভাবিক আবার আমার মুখে রোচে না গো। মাধু রেণুবালার তিক্তবাক্য শুকনো ঢোকের সাথে হজম করে নিল। মানুষটা এক বিন্দু পরিবর্তন হয়নি। অভিকে একটু কোলে নিয়ে কোমরে ব্যথার অজুহাতে মেঝেতে নামিয়ে দিল রেণুবালা। ছেলেটা আপন মনে হামাগুড়ি দিয়ে খেলছে। মাধু রান্নার ফাঁকে এসে দেখলো অভি মেঝেতে বসে আছে। মাধুকে বলল, মা ওকে দোলনায় শুইয়ে দিন, কেবল ঠান্ডা জ্বর থেকে উঠলো ছেলেটা। আমাকে এত জ্ঞান দিতে হবে না বড় বৌমা, তোমার থেকে এই বিষয়ে আমার একটু হলেও অভিজ্ঞতা আছে। এত পুতু পুতু করে দেখেই বাচ্চার অসুখ সারে না। বেশি বুঝদার মানুষের সাথে তর্ক করা বৃথা। মাধু আর কিছু বলল না, অভিকে কোলে তুলে নিল, তারপর দোলনায় শুইয়ে দিয়ে বাকিটা রান্না সেরে নিল। রেণুবালা কড়া কণ্ঠে বলল, দুপুরে বড় খোকা খেতে এলে আবার নির্লজ্জের মতো সাথে বসে যেও না, তোমাকে তো সব খাবার খাইয়ে দেয়, হয়তো আমার ছেলেটার পেটই ভরে না। অনুপম দুপুরে খেতে এসে মাধুকে খাওয়া নিয়ে জোর করলো। মাধু বিরক্ত হয়ে ওদের খাবার বেড়ে দিয়ে সরে গেল। একজন ভালোবাসা দেবে খেবে, আরেকজন কথা শোনাবে, মারধুর ঢের শিক্ষা হয়েছে। অনুপম খেয়ে দিয়ে উঠে বলল, মা বিকেলে রেডি থাকো, ডাক্তারের কাছে নিয়ে যাব, সিরিয়াল নিয়ে এসেছি। আর মাধু, তোমরাও রেডি থেকো, আমার মাকে ডাক্তার দেখিয়ে ঘুরতে যাব। অনুপম মাকে ডাক্তার দেখে সিএনজি ভাড়া করে 4 জন মিলে শিশু পার্কে ঘুরতে গেল। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, চটপটি, বাদাম, আইসক্রিম খেলো। সারাটা রাস্তা অভি অনুপমের কোলে চড়ে ঘুরে বেড়ালো। ভুলেও মা বা মধুর কাছে দিল না অনুপম। রণবরা মনে মনে বেজায় খুশি।
মশলা দেওয়া পানের খিলি মুখে পড়ে ছেলে বউ নাতির সাথে মনের সুখে ঘুরে বেড়ালো। 2 যুগের বেশি সময় খাঁচায় বন্দি জীবনটা কাটিয়ে দেওয়া মানুষ। রেণুবালা যাওয়ার দিন বলল, আমি ঠাকুরের কাছে মানত করছি নাতির মুখ ভাতের অনুষ্ঠান বাড়িতেই করো, কেমন? আচ্ছা, দিন তো চলে এলো, কত মানুষকে নিমন্ত্রণ করতে হবে, কত কাজ। বৌমা, তুমি বরং আমার সাথে চলো। অনুপম বলল, না মা, মধুকে আমি সাথে করেই নিয়ে যাবো, প্রয়োজনে বেশি করে ছুটি নিব। আমার কোমরের হাড়ে ক্ষয় ধরেছে, সে খেয়াল তো তোর নেই। এই বয়সে আমাদের সেবা যত্ন কে করবে? আর কতদিন বউকে নিজের কাছে রাখবি? আমরা আর বাঁচবো কয়দিন? নাতি নিয়ে বড় বৌমা বাড়িতে থাকলে কি এমন ক্ষতি হবে? প্রয়োজনে আরেকজন কাজের লোক রেখে দেবো মা, তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। তাও তুই বউকে রেখে আসবি না? না, আমাদের শখ করে না নাতির সাথে সময় কাটাতে? বেশ, তো তাহলে আরও কিছুদিন থেকে যাও, দরকার হলে আমি ছুটি পেলে ওদের নিয়ে বাড়িতে বেড়াতে যাব। ভালোই বয়স করছো মা। একদম চোখ রাঙাবি না বড় খোকা, আমাদের সংসারে কি ঝগড়া লাগতো না? কত শাশুড়ির হাতে মায়ের খেয়েছি, কটুবাক্য শুনেছি, কখনই কি আলাদা সংসার করার কথা স্বপ্নে ভেবেছিলাম? আর এখন কি যুগ এলো, একটু টুকিটাকি হলেই তোরা কত সহজে আলাদা সংসার পেতে বসিস। শেষে কথাগুলো বলে রেণুবালা দীর্ঘশ্বাস ফেলল। অনুপমেরও খারাপ লাগছে, তবে কিছু করার নেই, বউ বাচ্চা ছাড়া থাকা এখন অনুপমের ক্ষেত্রে অসম্ভব। ওরা বেড়াতে গেলে তো অনুপমের একা বাসায় দম বন্ধ বন্ধ অনুভূতি হয়। অভির মুখে ভাতের অনুষ্ঠানে শ্যাওলা পোড়া মরিচ পোড়া দোতলা পুরনো বাড়িটা আবারও রবরব করে সেজে উঠেছে। মাধুর বাবার বাড়ির দিকে আত্মীয় স্বজন থেকে শুরু করে অনুপমের মামা পিসি পিসে সবাই এসেছে। শুধু আসেনি রিদিকা, অনুপম নিজে গিয়ে বোনের বাড়িতে নিমন্ত্রণ করে এসেছিল বোনকে নিয়ে আসতে, কিন্তু জয়ন্ত কোনো আগ্রহ দেখায়নি। ফলে অনুপম নিরাশ হয়ে ফিরে আসে। নিখিলেশবাবু সাদা ধুতি পাঞ্জাবি পরে নাতিকে কোলে নিয়ে প্রথম মুখে ভাত দিল। উলুধ্বনি আওয়াজে চারপাশে মুখরিত। উঠোনে পুরো গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে পাত পেরে খাওয়াচ্ছে। এর মাঝে বাড়িতে বিশাল এক কাণ্ড ঘটল। একটি অল্প বয়সী মেয়ে শুধু মাথা ভর্তি সিঁদুর পরে অনিকেতের হাত ধরে বাড়িতে উঠে বসলো। রেণুবালা বড় বড় চোখ করে বলল, মেয়েটি কে অনি? অনিকেত মাথা নিচু করে বলল, আমরা বিয়ে করেছি মা। নিখিলেশবাবু খবর পেয়ে অন্দরমহলে ছুটে এলেন। স্ত্রীর স্বভাব তার বেশ জানা আছে। অনিকেতকে নিচু অথচ শীতল কণ্ঠে করলেন, এই মেয়েকে নিয়ে তোর রুমে যা, বাড়িটা ফাঁকা হোক, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা। রেণুবালা রাগে কাঁপতে কাঁপতে অনিকেতের পিছু পিছু ওদের ঘরে ঢুকে গেল। তার আসল কাজে মাথা কাজ করছে না, কেমন পাগল পাগল লাগছে। একবার মনে হচ্ছে অনিকেতকে ইচ্ছে মতো পেটাতে, তো আরেকবার মনে হচ্ছে এই মেয়েটাকে চুলের মুঠি ধরে ঘোরাতে। অনিটার বয়স কম, পড়াশোনা শেষ হয়নি, ইনকাম করে না, মেয়েগুলোর যা তা অবস্থা। কি দেখেছে এইসব কম বয়সী বেকার ছেলের হাত ধরে ঘর ছাড়ে কে জানে। তবে রেণুবালা এই বিষয়ে কিছুতেই মেনে নেবে না। রেণুবালা খাটে হেলান দিয়ে বসলো। মেয়েটা ঘরের এক কোণে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে, একদম পুতুল পুতুল টাইপ, সুন্দর চেহারা। সাধারণত এত সুন্দর মানুষ সচরাচর এই গ্রামে দেখা যায় না। পশ্চিম আকাশের লাল রাঙা সূর্যটা জানলার ফাঁক দিয়ে মেয়েটার সারা মুখে লুটিয়ে পড়ছে। সিঁদুর রাঙা সিঁথিটা দেখতে কি যে ভালো লাগছে। অনিকেত মায়ের চোখ ফাঁকি দিয়ে তার সদ্য বিয়ে করা বউয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে, হাত পা একটু একটু করে কাঁপছে। রাতে অনিকেতের ঘরে বিশাল বৈঠক বসলো। অনিকেতবাবু নিখিলেশ অনিকেতের মুখোমুখি বসলো। মেয়েটার নাম কি? পরি। কতদিনের চেনা জানা? 1.5 বছর। কি হয়েছিল যে বলা নেই কোয়া নেই তুমি বিয়ে করে সরাসরি বাড়িতে এনে উঠালে? আজ রাতে পরীর বিয়ে ছিল, তাই আমি আর রিস্ক নেইনি। রেণুবালা উত্তেজিত হয়ে ঠাস করে অনিকেতে গালে দুটো থাপ্পড় মারল, চিৎকার করে বলল, অসভ্য জানোয়ার, তোর নিজের বয়স হয়েছে? তুই তো নিজের বাপের ভাইয়ের টাকায় ফুটানি করে চালিস, তোর বউকে খাওয়াবি কি? আজকের পর থেকে তোর সমস্ত হাত খরচ দেওয়া বন্ধ। আমিও দেখব এই লুতুপুতু বিয়ে বিয়ে নাটক কতদিন টিকে। নিখিলেশবাবু বিরক্ত হয়ে বলল, আহ রেণু, আমি কথা বলছি, তুমি আর কি বলবা? ঝাড়ু দিয়ে পিটিয়ে দুইটাকে বাড়ি ছাড়া করব আমি। চুপ করো। নিখিলেশবাবু এত জোরে ধমক দিল, রেণুবালা কেঁপে উঠল, আঁচলে মুখ গুজে শব্দ করে কাঁদতে লাগলো। নিখিলেশবাবু মেয়েটার দিকে তাকিয়ে বলল, তোমার বাবার জাতি ব্যবসা কি? মেয়েটা মাথা নিচু করে সরল মনে বলল, মলমূত্র পরিষ্কার করা। নিখিলেশবাবু চমকে উঠল। রেণুবালা মাথা ঘুরে উঠল, অস্ফুট স্বরে বলল, তুমি মেথরের মেয়ে? ছি ছি অনি, শেষে কিনা তুই আমাদের বংশের মান্ডুবালি? এত নিচু জাতের মেয়েকে কেউ বিয়ে করে? আমার তো ভাবতেই গা গুলিয়ে যাচ্ছে। এই মেয়ে, সরে দাঁড়াও, তোমার গা থেকে গু গু গন্ধ বেরোচ্ছে। ওয়াক থু। মেয়েটি এতক্ষণে চুপ থাকলে এবার আর চুপ থাকতে পারল না, বলল, মাফ করবেন, আমরা নিচু জাতি হতে পারি, তবে অমানুষ না। আপনি আমাকে দেখে এমন করছেন কেন? তাকিয়ে দেখুন, আমার গায়ের রং আপনার থেকেও ফর্সা, আর আমার গা দিয়ে গুড় গন্ধ না, বরং আপনার গা থেকে জর্দার বাজি গন্ধ আসছে। রেণুবালা লেগে বললেন, এই মেয়ে, কি বললি তুই?
দুদিনের ছুরি নাক টিপলে দুধ বের হয়, এই বয়সে নাং ধরা শিখে গেছো? অনিকেত ইশারায় পরীকে চুপ থাকতে দেখলো। এই ছটপটে মেয়েটা সে কথা শুনল না। দু পায়ে এগিয়ে গিয়ে রেণুবালা মুখোমুখি দাঁড়ালো। বলল, বেশ তো, আমার নাক টিপে দুধ বের করুন আপনি, আমি দেখি কত কেজি দুধ বের হয়। রেণুবালা জ্ঞান হারানোর জোগাড়। অনিকেত বলল, এই নিচু জাতের মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি তুই। পরি বলল, কেন যাব আমরা? এটা যেমন আপনার স্বামীর ঘর তেমন আমারও স্বামীর ঘর। আপনি যদি আমাকে বেশি জ্বালান তাহলে আমি থানায় গিয়ে বধূ নির্যাতনের মামলা ঠুকে দেবো। এই মেয়ে, তোমার বয়স কত? তোমার এত বড় সাহস, তুমি আমাকে পুলিশে ভয় দেখাও? আমার বয়স 24 বছর, আপনার ছেলে থেকে গুনে গুনে 2 বছরের বড়। রেণুবালা আবারও অনিকেতের গালে থাপ্পড় মারল। চেঁচিয়ে বলল, শেষে কিনা তুই এই নিচু জাতের পাকনা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি? অনিকেত পই পই করে পরীকে বারণ করেছিল, ভুলেও তোমার বয়স বেশি ওই বাড়ির কাউকে বলবে না। এই মাথা মোটা মেয়েটা সে কথা কানেই নেয়নি। নিখিলেশবাবু হতাশ বোধ করলো। একে তো তার ছেলে পরের মেয়ে ঘর থেকে নিয়ে এসেছে, তার উপর মেয়েটা নিচু বংশ। কি যে লজ্জা লাগছে তার। তিনি যে এখন কি করবেন ভেবেই পাচ্ছেন না। অনুপম এতক্ষণ চুপ করে বসেছিল। বাবাকে চুপ থাকতে দেখে নিচু কণ্ঠে বলল, কি ভাবছো বাবা? এখন কি করব বড় খোকা, মাথা কাজ করছে না। অনিটা ছোট বাবা, একটা ভুল না হয় করেই ফেলেছে, ওকে বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক হবে না। তাহলে মেয়েটার কি হবে? ওর বাড়ির লোকজনকে খবর দেওয়া হোক, তারা আসুক, কথা বলে দেখা যাক কী হয়। পরীকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে পরীর বাবার নাম্বার নেওয়া হলো। অনুপম নিজের পরিচয় দিতেই লোকটা অনুপমকে একগাদা কটু কথা শুনিয়ে যাতা ভাষায় অপমান করে ফোন রেখে দিল। পরী নামের নাকি তার কোনো মেয়ে নেই, একটা মেয়ে ছিল, আজ থেকে মৃত। অনুপম দীর্ঘশ্বাস ফেলে বাবাকে সবটা জানালো। রেণুবেলা আগেই জানিয়ে দিছে অনিকেতের বউকে নিয়ে সে কিছুতেই খাবে না। বাবা বলল, অনিকেতকে বলল, তোর বউকে নিয়ে সংসার করবি, আমার কোনো সমস্যা নেই। তুই এই বাড়িতে থাকবি, তবে আজ থেকে আমাদের হাড়ি আলাদা। পারলে রোজগার করতে শিখ। বিয়ে যখন একা একা করছিস, বউয়ের চাহিদা, সংসার খরচ নিজের টাকায় করতে শিখ। আমার পক্ষে দুটো সংসার টানা সম্ভব না। অনিকেত জ্যাঠা বলে উঠল, আজ থেকে অনিকেতের বউকে নিয়ে আমাদের সাথে খাবে, আমরা ওদের দুইজনকে নিয়ে আলাদা সংসার পাতবো, এবং আমার যাবতীয় টাকা পয়সা আমি অনিকেতের নামে রেখে যাব। বুড়ো বয়সে আর যাযাবর হয়ে আমাদের বুড়ো বুড়ির ঘুরে বেড়াতে ভালো লাগছে না। আমরা এক জায়গায় থিতু হতে চাই। দাদা, হ্যাঁ নিখিলেশ, তোর বউ অসুস্থ, আমাদের দুজনের জন্য বাড়তি রান্না করতে তারই কষ্ট হয়। এদিকে তোর বউ কোনো কাজেই করতে পারে না এখন আর। সব কিছু বিবেচনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, অনিকেত পড়তেছে পড়ুক, আমি ওকে ঠিকই একটা না একটা সরকারি চাকরি পাইয়ে দেবো, দেখিস। এখন থেকে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করার দায়িত্ব আমার। অনিকেত হাঁপ ছেড়ে ভাবছিল। এই কথার পর আর কারো কোনো কথাই থাকে না। এই দিন সেদিন মাথা ভর্তি সিঁদুর পরে আলতারাঙ্গা পায়ে ছাপ ফেলে মাধু এই বাড়িতে বউ হয়ে এসেছিল। আজ তাদের বিয়ের 1 যুগ পেরিয়ে গেল। অপ্রাপ্তির খাতায় আরও একজন নতুন মুখ যোগ হলো। হ্যাঁ, মাধু অনুপমের আরও একটি ফুটফুটে মেয়েবাবু হয়েছে। মেয়েটা সবে মুখে বুলি ফুটেছে, গুড়ি গুড়ি পায়ে সারা বাড়ি হেঁটে বেড়ায়। আর ছেলেটা গেছে মাসে 11 বছরে পূর্ণ হলো। আজ অনুপম মাধুর 12 বছরের বিবাহবার্ষিক। এই উপলক্ষে অনুপম বিশাল আয়োজন করছে। অনুপমের অফিসের কলিগরা ভরপেট খেয়ে দিয়ে বিদায় নিতেই অনুপম মাধুকে পেছন থেকে জাপটে ধরল। মাধু ছটপটিয়ে উঠল। অনুপম মাধুর গালে গাল ঘষে বলল, তোমাকে এখন স্পর্শ করতে সেই প্রথম দিনের মতো অনুভূতি হয় মাধুসোনা। মাধু অনুপমের একটু একটু ভুঁড়ি উকি দিয়ে পেটে গুঁতো দিয়ে বলল, ইস, বুড়ো বয়সে ঢং দেখে বাঁচি না তো, ছাড়ো তো। বাচ্চাগুলো ওই ঘরে কি করছে দেখে আসো। অনুপম আর একটু শক্ত করে মাধুকে চেপে ধরলো। মাধু গালে নাক ঘষে বলল, আজ রাতটা শুধু তোমার আমার, বাচ্চাগুলোকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দাও, তারপর শুধু তুমি আর আমি। উফ, ছাড়ো তো, এত বয়সে এত প্রেম কোত্থেকে আসে। অনুপম মাধুর হাতটা নিজের বুকে রাখলো। এখান থেকে ঘুমাও মাধুসোনা। মাধু অনুপমের কাছ থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে লাজুক হেসে চলে গেল। দিনগুলো যখন দুষ্টু মিষ্টি খুনসুটি মান অভিমান ভালোবাসায় কেটে যাচ্ছিল, তখন সেই ভয়াবহ খবরটা এলো। একটা ফোন কল, একটা চিরসত্য, একদম সবাইকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এমনটা কি আদৌ হওয়ার কথা ছিল? হয়তো ছিল, হয়তো না। বেশ কিছুদিন ধরে অনুপম মাধুর সাথে অস্বাভাবিক আচরণ করে। অনুপমের হঠাৎ বদলে যাওয়া আচরণ দেখে মাধুর খুব কষ্ট হয়, প্রচণ্ড কান্না পায়। অনুপম সামান্য বিষয়ে কথা কাটাকাটি হলে রেগে গিয়ে বলে, আমার সংসার ভালো না লাগলে তুমি চলে যেতে পারো। এই মানুষটাকে ছেড়ে কোথায় যাবে মাধু? মানুষটা কেমন চোখের সামনে একটু একটু করে বদলে যাচ্ছে। আবার রাগ পড়ে গেলে অনুপম মাধুকে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করে, ঘন্টার পর ঘন্টা কোলের মাঝে নিয়ে বসে থাকে। আদরে আদরে মাধুকে অনুপমের করা তিক্ত ব্যবহার ভুলে যায়। মলিন কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন?
অনুপম উত্তরে কিছু বলে না, বাচ্চা দুটোকে বুকের মাঝে আগলে ধরে ঘুমায়। ইদানিং অনুপম মুড মেজাজ প্রায় সময় খিটখিটে থাকে, ভালো কথা গায়ে সয় না। বুকের কাশিটে বেড়েছে, কাশি সরছে না। হাতে টাকা থাকলে একবার বড় ডাক্তারকে দেখাতো। অভির স্কুল বন্ধ, ছেলেটা বায়না ধরেছে সে তার দাদু ঠাম্মার কাছে বেড়াতে যাবে। মাধু হাঁপিয়ে উঠছে। কয়েকদিন দূরত্ব বজায় থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে, তিক্ততা কমে। অনুপম বলতেই সে এক বাক্যে রাজি হয়ে গেল। বলল, আমার তো হাতে ছুটি নেই, আগামী বৃহস্পতিবার তোমাদের রেখে আসবো কেমন? আচ্ছা। মাধু সেদিন এই বাসা ছেড়ে চলে গেল। অদ্ভুত কারণে সেদিন চলে যেতে মাধুর যেন কেমন লাগলো। বড় শখে নিজের হাতে তিলে তিলে গড়া সংসার মাধুর। এই মায়ায় জড়ানো সংসার, ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে কোথাও গিয়ে যে বেশি দিন মন টিকে না। সারাদিন মাথায় কুটকুট করে অনুপম একা একা কী করছে, কী খাচ্ছে। মানুষটা সুস্থ আছে তো? বাচ্চাদের জ্বালায় একান্তে ফোনে বেশিক্ষণ কথা বলা যায় না। দুজন ফোন টানাটানি করে কে আগে বাবার সাথে কথা বলবে। মাঝে মাঝে মধুর এত বিরক্ত লাগে। এবার গ্রামে এসে অনুপম খুব প্রাণবন্ত হয়ে গেল। বন্ধু বান্ধবের সাথে পাল্লা দিয়ে সাঁতার কাটা, মাছ ধরা, মাধুকে নিয়ে ঘুরে বেড়ানো, বাচ্চাদের সাথে ছোটাছুটি করা, যাওয়ার দিন রাতে মাধুকে দু চোখ জুড়িয়ে মন ভরে দেখে নিল। মাধু লজ্জা পেয়ে বলল, এভাবে তাকিও না কো, লজ্জা লাগে। অনুপম ঘোর লাগা কণ্ঠে বলল, লাগুক, বলে মাধুকে চিবুকে চুমু খেলো। মাধু অনুপমের বুকে মাথা রাখলো। অনুপম শান্তির নিঃশ্বাস ফেলল। আবেগী কণ্ঠে বলল, তোমায় ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না, চলো না মাধু শোনা, কাল আমার সাথে। অভি রাজি হবে না, দেখো না ছেলেটা গ্রামে এলে একদম চলে যেতে চায় না। অভি তাহলে থাকুক, তুমি মেয়েকে নিয়ে চলো, লোকে কি বলবে? অনুপম বলল, তোমার মনে আছে মাধু, বিয়ের রাতে তুমি কি কাণ্ডটাই করেছিলে? আমার প্রথম কাছে আসার রাতটা আমি খুব উপভোগ করি। মাঝে মাঝে সেই সুন্দর রাতটার কথা মনে পড়ে আমার। অনুপম একটু বিরতি নিয়ে আবার বলল, আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া তুমি মাধুসোনা, তুমি ইহজন্মে শুধু আমার হয়েই থাকো, আমি তো তোমারই। অনুপম গভীর রাতে অনুপম আকুলভাবে নিজের করে পেতে চাইল মাধুকে। মাধু আপত্তি করল না, দূরে সেরে গেল না। অনুপমের ভালোবাসা স্নেহময় ডাকে সাড়া দিল মধু। নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসলো অনুপমকে। ইস, তীব্র সুখের সময়টা যদি চিরদিনের মতো আটকে দেওয়া যেত তাহলে বোধহয় মন্দ হতো না। বিকেলের দিকে অনুপম চলে গেল। যাওয়ার আগে মাধুকে অনেকক্ষণ বুকের যে জড়িয়ে ধরে রইল, ঠোঁটে ঠোঁট রাখলো, গম্ভীর চুমু এঁকে। তারপর কি মনে করে মাধুর শাড়ির আঁচল সরিয়ে বুকের একটু গভীরে এসে জোরে কামড় দিয়ে বসল। ব্যথায় মধু চিৎকার করে উঠল, চোখ দিয়ে জল পড়ছে। অনুপম হেসে দিয়ে বলল, ভালোবাসার চিহ্ন রেখে গেলাম মাধুসোনা, আমার অনুপস্থিতিতে এই চিহ্নটা তোমাকে সবসময় আমার কথা মনে পড়বে। মাধু কেঁদে দিয়ে, ইস, মনে হয় সারা জীবনের জন্য আমাকে রেখে চলে যাচ্ছ, তুমি এত পাষাণ। এভাবে কেউ কামড় দেয়? দেখো, এখানে রক্ত পড়ছে, এই দাগটা হয়তো জীবনেও মিশবে না। কিছু কিছু দাগ সারা জীবন থাকাই শ্রেয়। অভি, অনু দৌড়ে এলো। অনুপমের হাঁটু মুড়ে বসে ছেলেমেয়ে দুটোকে খুব আদর করে নিল। রেণুবালা ডেকে বলল, ওদের দেখে রেখো মা। রাখবো বাবা। অনিকেতের এই মাসে বাড়ি আসবে না। রেণুবালা ব্যঙ্গ করে বলল, সে এখন সাহেব হয়েছে, বউ জেঠু জেঠি নিয়ে শহরে থাকেন, তাদের তো আপন বাপ মা ভালো লাগে না। এভাবে বলো না মা, জেঠু কত বড় চাকরি পাইয়ে দিয়েছে, ও তো বাড়িতে তোমাদের জন্য টাকা পাঠায়, সেই তোমরা দু ভাই টাকা পাঠিয়ে বাপ মায়ের সব দায়িত্ব শেষ করছো। তোমাদের খুব ইচ্ছে করে তাই না মা, সবাইকে আগের মতো একসাথে নিয়ে থাকতে? সে করবে না কেন? সারা জীবন একান্নবর্তী পরিবারে কাটিয়ে এসেছি, বুড়ো বয়সে একা একা ভালো লাগে না। একদিন তোমার মনের আশা পূরণ হবে। আর কবে পূরণ হবে? একবার চিতায় তুলে রেখেছি। ওভাবে বলো না মা, শুনতে ভালো লাগে না। আসি কেমন, দেরি হয়ে যাচ্ছে। বাবা অনুপমকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে এলো। রাতে পৌঁছে গিয়ে ফোন দিল। মধু বলল, ভালো মতো পৌঁছেছে? হ্যাঁ। খাবারগুলো গরম করে খেয়ে নাও। তুমি খেয়েছো? মাধু বলল, তোমাকে রেখে আমি কখনো খেয়েছি? এই বদ্ধ অভ্যাসগুলো ছাড়ো মাধুসোনা, আমি যখন থাকবো না তখন খুব কষ্ট হবে। ওমা, এ কি অলক্ষণীয় কথা! না মানে, আমার বয়স বেশি হিসেবে তো তোমার থেকে আগেই তো আমার মরার কথা। ছি ছি, চুপ করো। রোজ ভগবানের কাছে বলি আমি যেন শাঁখা সিঁদুর নিয়ে মরতে পারি। এত ভালোবাসা আমায়, জানি না। বলো না, কখনো তো ভালোবাসার কথা তোমার মুখ থেকে শোনা হলো না। ধ্যাৎ, এগুলো আবার বলতে হয় নাকি? একটি বার বলো প্লিজ। অভি ঘরে এসে বলল, আমাকে ফোনটা দাও না মা, আমি বাবার সাথে কথা বলবো। মাধু ফোনটা ছেলেকে দিল। ছেলে বাপের সাথে গল্প গুজব করে ফোনটা রেখে দিল। মাধুর আর বলা হয়ে উঠল না সে কতটা অনুপমকে ভালোবাসে। সদ্য কামড় দেওয়া বুকে মাধু হাত বুলালো। এত বয়স হলো অথচ মানুষটার পাগলামি এক বিন্দু কমেনি। পরদিন সকালবেলা জলখাবার বানিয়ে শ্বশুর শাশুড়িকে দিয়ে বাবুদের খেতে দিল, নিজেও এক ফাঁকে চট করে খেয়ে নিল। দুপুরে রান্নাটা সেরে পুকুর পাড় থেকে স্নান সেরে আসলো মধু। সবার দুপুরে খাওয়া হয়ে গেছে, শুধু মধু বাদে। মধু ভেদা
কাপড় পাল্টে মাথা ভর্তি সিঁদুর পরালো, পায়ে আলতা পরে সময় আচমকা নিচ থেকে এত জোরে কান্নার শব্দ এলো, মাধুর বুকের ভেতর ধক করে উঠল। ছেলেমেয়ে দুটো সাঁতার জানে না, ওদের কিছু হলো না তো? দূর আকাশে দুটো কাক কা কা করতে করতে উড়ে এলো। মধু তাড়াহুড়ো করে উঠতে গেল, পা লেগে আলতার শিশিখানা ভেঙে গেল। হাত ফসকে সিঁদুরের কৌটাটা মেঝেতে পড়ে গেল। সিঁদুরের উপর দিয়ে পায়ের ছাপ ফেলে মাধু দৌড়ে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় শাড়ির আঁচল লুটিয়ে পড়লো। ও ওইটুকু পথ যেন ফুরায় না। দৌড় উঠানে গিয়ে দেখলো রেণুবালা চিৎকার করে কাঁদছে। বাড়িতে কত মানুষ জমে গেছে। মাধুর রেণুবালার মুখোমুখি দাঁড়ালো, জলে চোখ দুটো টলমল। সবাই অদ্ভুত মাধুর দিকে তাকিয়ে আছে। খোলা চুল, মাথায় কাপড় নেই, স্মৃতিভর্তি সিঁদুর, পায়ে আলতা, এ যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। রেণুবালা আচমকা মাধুর বুকে মাঝে জড়িয়ে ধরল, মাধুর গালে কপালে পাগলের মতো চুমু খেলো। কান্নার জন্য কোনো কথাই বলতে পারছে না। মাধু ভয় পেয়ে ছেলেমেয়ে দুটোকে জড়িয়ে ধরে দিল। রেণুবালা হিচকি টেনে সবচেয়ে ভয়ঙ্কর খবরটা দিল, আমার বড় খোকা আর বেঁচে নাই গো বৌমা। মাধুর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মনে হয় কেউ বুকের ভেতর থেকে আত্মাটা কামড়ে ধরেছে। এত ব্যথা করছে, মাধুর বিশ্বাস হচ্ছে না। কাল রাতেই তো মানুষটার সাথে ফোনে কথা হলো। মাধু কী করবে বুঝতে পারলো না। অনুভূতি শূন্য হয়ে কত কষ্টে সে দম ছাড়লো। রেণুবালা মাধুর সিঁথিতে হাত বুলিয়ে দিয়ে চিৎকার করে বলল, আজকের পর থেকে এই সিঁথিতে আমার বড় খোকার নামে আর কোনোদিন সিঁদুর উঠবে না বড় বৌমা। এই সিঁথিটা ধপধপে সাদাই রয়ে যাবে চিরকাল। মাধু স্তব্ধ হয়ে মাটিতে ধপ করে বসে পড়ল। হাত পা অসম্ভব কাঁপছে, বুকের ভেতরে তীব্র ব্যথা ভেঙে আসছে। এভাবে কতক্ষণ কাটলে কে জানে। অ্যাম্বুলেন্সে যখন লোহার গেট পেরিয়ে বাড়িতে ঢুকলো, তখন আর মাধুকে কিছুতেই ধরে রাখা গেল না। সদ্য স্বামী হারানো এক নারীর আত্মচিৎকার আকাশ বাতাস ভারী হয়ে আসছে। মাধুকে কিছুতেই ধরে রাখা গেল না। মাধু অনুপমকে হন্য হয়ে খুঁজছে আর চিৎকার করে বলছে, কি হয়েছে আমার স্বামীর? আরে তোমরা কেউ কিছু বলতেছে কেন? শীতল পাটি পিছিয়ে উঠোনে অনুপমের মরা দেহখানা নামানো হলো। সাদা কাপড় দিয়ে শরীর ঢাকা, গলায় মালা, সাদা ফুলের মালা, বুকে গীতা, চোখে তুলসী পাতা, কপালে তিলক ফোঁটা। মাধু অনুপমের প্রাণহীন রক্তশূন্য মুখটা আলতো করে হাত বুলিয়ে চোখ দিয়ে অনবরত জল পড়ছে। বিড়বিড় করে উঠছে, এরকম তো কথা ছিল না। তুমি আমায় কেন ফাঁকি দিয়ে চলে গেলে? আমি এখন কী নিয়ে থাকবো? শেষে কথাগুলো অনুপমের মরদেহকে জড়িয়ে ধরে বলল মধু। সারা মুখ চুমোই চুমোই ভরিয়ে দিল। কেউ টেনে হিঁচড়ে মাধুকে অনুপমের উপর থেকে সরাতে পারছে না। মধু কেমন পাগল করছে। অনুপম গালে হাত রেখে বলল, এই তুমি উঠছো না কেন? উঠো বলছি। তোমাদের ফাঁকি দিয়ে কোথায় যাবে তুমি? হ্যাঁ, এবার আমার কথা ভাববে না? বাচ্চাগুলোর কথা ভাববে না? তোমাকে ছাড়া আমি একা একা কী করে থাকবো? আমাদের কার কাছে রেখে গেলা তুমি? তোমাকে ছাড়া আমি কোনোদিন একদম থাকতে পারবো না। আমার কেমন দম বন্ধ হয়ে আসছে, বুকের ভিতর জ্বলে পুড়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। খবর পেয়ে আত্মীয় স্বজন একে একে আসতে শুরু করলো। বদ্দিদি এসে মাধুকে জাপটে ধরে হু করে কেঁদে দিল। মধু কাঁদতে কাঁদতে বলল, ও বদ্দি, বদ্দি রে, মানুষটাকে উঠতে বল না। তোর কথা তো শুনে ওকে এইভাবে শুয়ে থাকতে দেখে আমার একটুও ভালো লাগছে না বদ্দি। বদ্দি কী বলবে? তার ছোট বোনের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে ভেবেই শিউরে উঠল। ঝর্ণারানী কাঁদতে কাঁদতে নাতনিকে কোলে তুলে নিল। ছোট্ট অভিও বাবাকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কাটছে। অনেকে উঠোনে গড়াগড়ি পেরে কাঁদছে। নিখিলেশবাবু খুব ভেঙে পড়েছে। জয়ন্ত খবর পেয়ে রিধিকাকে নিয়ে ছুটে এসে রিধিকা বড় ভাইয়ের মরাদেহ দেখে ভয়ে গুটিয়ে গেল। জয়ন্তকে জড়িয়ে ধরে কেঁদে বুক ভাসালো। এত কান্না, এত আহাজারি, এত হাহাকার যে মানুষটাকে কেন্দ্র করে, সেই মানুষটা আজ ধরাছোঁয়ার বাইরে। শতক ডাকলেও, মাথা ঠুকরে গেলেও মানুষটা আর ফিরে আসবে না, ফিরে আসবে না। অনুপমের অফিস কলিগদের কাছে এগিয়ে গেল জয়ন্ত। বলল, বড়দাদা কী হয়েছিল সঠিক জানি না, তবে ওনাদের রিপোর্ট ছেড়ে জানতে পারি উনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিল। ক্যান্সার পুরো মস্তিষ্কে সরিয়ে গেছে। আজ অফিসে গিয়ে বেশ কয়েকবার বমি করছে। অনুপম নাকি প্রচণ্ড মাথা ব্যথা করছিল। হঠাৎ খিঁচুনি। করুণ কণ্ঠে বলে, আমার বসার টেবিলে ড্রয়ারের রিপোর্টগুলো আছে, আমার যদি কিছু হয় ওগুলো আমার বাড়ির লোকজনকে দিয়ে এসো। বলতে বলতে রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। জয়ন্ত বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। এই মাটির দেহখানা নিয়ে আমরা কত অহংকার গর্ববোধ করি, অথচ দেহ থেকে দমটা ফুরিয়ে গেলে সব শেষ। জয়ন্ত অনিকেতকে বলল, সবাই তো এসে পড়ছে, বড়দাদার মরদেহ এভাবে ফেলে রাখা যাবে না, শ্মশানে নিয়ে যেতে হবে। অনিকেত চোখ মুছে উঠে পড়ল। কেন যে এই সুর করে দুটো লাইন বিড়বিড় করে গেয়ে গেল, কাঁচা বাঁশের পালকিটা আজ সাজারে তোরা, এই রাত পোহালে হয়ে যাবে বাঁশি মরা। এদিকে অনুপমের মরাদেহ জ্বলন্ত আগুনে মটমটিয়ে পুড়ছে। অভি প্রথমবার বাবার মুখে নিয়ম মেনে আগুন দিল। তারপর অনুপম শীতল হাত পা ভেঙে দিতেই পুরো শরীরে আগুন ধরিয়ে দেওয়া হলো। অন্যদিকে কয়েকজন বিধবা মহিলা মিলে মাধুর শাখা পলা সিঁথির সিঁদুর মুছে দিল। পায়ে আলতা ঘষে ঘষে উঠল।
ঠান্ডা জল জোর করে চাপিয়ে ধরে এক ডুবুর দেওয়া হলো। তারপর গা থেকে রঙিন শাড়ি খুলে সাদা শাড়ি পরিয়ে দিল। মাত্র 27 বছর বয়সে মাধু বৈধব্য বরণ ধারণ করলো। রেণুবালা মনে মনে পণ করলো, আজকের পর থেকে সে আর কোনোদিন মাধুর সামনে সিঁথিতে সিঁদুর পরবে না। চোখের সামনে সদ্য স্বামী হারানো বিধবা বউটাও ঘুরে বেড়াবে আর তার সামনে মাথা ভর্তি সিঁদুর পরে ঘুরবে। খারাপ শাশুড়ি হলেও এতটা খারাপ মা তিনি কখনো হতে পারেননি। 15 দিনের পর অনুপমের শ্রাদ্ধ করে মাধুর বাবা মা নিয়ে যেতে চাইল। মাধু স্পষ্ট জানিয়ে দিল সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বাকিটা জীবন অনুপমের স্মৃতি আঁকড়ে ধরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সাথে ছেলেমেয়ে দুটোকে নিয়ে কাটিয়ে দিবে, এই বাড়িতেই কাটিয়ে দিবে। মাধু যে এই মানুষটাকে কথা দিয়েছিল ইহজন্মে মাধু শুধু ওই পাষাণ হৃদয়হীন নিষ্ঠুর মানুষটার হয়েই থাকবে। সমাপ্ত। লজ্জাবতী তৃতীয় এবং শেষ পর্ব।